নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো অনন্যা, দক্ষিণ 24 পরগনায় প্রাথমিক শিক্ষক পদে কাটলো নিয়োগ জট। 328 জনের নিয়োগ জট কাটলো। মঙ্গলবার থেকে শুরু চিঠি দেওয়া জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 2009 সালের প্যানেল, সেই বাম জমানার প্যানেল যা নিয়ে বিতর্ক চলছিল, আন্দোলন, ধর্ণা, অবস্থান সব হতে হতে একটা আলোচনার প্রসেস শুরু হয়েছিল। এরপর একটি জট খোলে এবং 1500 জন ইতিমধ্যেই তারা কাজে যোগ দিতে পেরেছেন। পরবর্তী 328 জনের যে অংশটি বাকি ছিল, 1500 জন ইতিমধ্যেই কাজে, আন্দোলন চলছে, ধর্ণা চলছে ডায়মন্ড হারবারে, তার ডিপিএসসি অফিসের সামনে। তো তারা 328 জনের প্যানেল আগামীকাল মঙ্গলবার অজিত কুমার নায়েক, ডিপিএসসি চেয়ারম্যান, তিনি তার দফতরে যাবেন এবং বেলা 11টায় সাংবাদিক বৈঠক করে এই 328 জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে। রাজ্য বাজেটে অর্থের সংস্থান রেখে 100 দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই একই সঙ্গে আবাস যোজনাতেও যারা বঞ্চিত তাদের কথা মাথায় গোঁজার জন্যই এবং সেই পাকা ছাদ তৈরি করার জন্য যে অর্থের সংস্থান তাও থাকবে এই রাজ্যের তরফ থেকে পেশ করা বাজেটে। এবং নানা প্রকল্প বাবদ যে বকেয়া অর্থ তা কেন্দ্র মেটাচ্ছে না, কিন্তু কেন্দ্র না মেটালেও রাজ্য নিজের তহবিল থেকেই সেই অর্থ বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে বলেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটে অর্থ সংস্থান রেখেই 100 দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই ফেব্রুয়ারি 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ হবে বিধানসভায়। সূত্রের খবর, ওই বাজেট প্রস্তাবে 100 দিনের শ্রমিকদের মজুরি বাবদ প্রাপ্য অর্থের সংস্থান রাখা থাকবে। কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য 1,20,000 কোটি টাকা। 100 দিনের কাজ, আবাস প্রকল্প থেকে শুরু করে নানা খাতে কেন্দ্রের কাছে ওই বিপুল পরিমাণ টাকা আটকে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর দাবি, রাজনৈতিক মোকাবিলার পরাস্ত হয়ে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ও সামনাসামনি সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া মেটানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বর্তমানে তাঁর নেতৃত্বে কলকাতায় রেড রোডে ওই দাবিতে লাগাতার ধর্নায় বসেছে তৃণমূল। সেখানেই মুখ্যমন্ত্রী শনিবার ঘোষণা করেন, আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের প্রকল্পের বকেয়া মজুরি পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্র না দিলে রাজ্যই তা মিটিয়ে দেবে। তৃণমূলের দাবি, 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া রয়েছে প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ বকেয়ার পরিমাণ 3,732 কোটি টাকা আর উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা। উপাদানের টাকা সরাসরি গ্রাম পঞ্চায়েতের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা। মুখ্যমন্ত্রী অবশ্য শুধুমাত্র মজুরির টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার কথা ঘোষণা করেছেন। এই নির্দিষ্ট পরিমাণ টাকার সংস্থান বাজেট প্রস্তাবে থাকছে। প্রায় 21 লক্ষ শ্রমিক 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের বকেয়া মজুরি পেয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আবাস যোজনায় কেন্দ্রীয় প্রকল্পে 11 লক্ষের নাম নথিভুক্ত হলেও তারা বরাদ্দকৃত অর্থ হাতে পায়নি। তাদের ক্ষেত্রে বকেয়ার পরিমাণ প্রায় 6,600 কোটি টাকা। এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে এক দফায় নয়, কয়েক কিস্তিতে তা মেটানো হবে বলেই সূত্রের খবর। কলকাতা টিভি। সন্দেশখালী কাণ্ডে ফের শেখ শাহজাহানকে ইডির নোটিশ। 2002 সালের আর্থিক দুর্নীতির অভিযোগের নোটিশ ইডির। এবং এই সন্দেশখালীর ঘটনা আপনারা জানেন, যেখানে প্রায় 1 মাস এখনো পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু শেখ শাহজাহান তার কিন্তু কোনো রকম ভাবেই নাগাল পাচ্ছে না তদন্তকারী অফিসাররা। এবং ইডির তরফ থেকে এর আগে নোটিশ দেওয়া হয়েছিল, ফের একবার তাকে নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী 7ই ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে বুধবার সকাল 10:30টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইডির এই নোটিশে। 5ই জানুয়ারি 2023 রাজ্য রাজনীতিতে হুলস্থুল। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ে ইডি। স্থানীয়দের বাধায় আক্রান্ত হন এক ইডি আধিকারিক।
জনরোষের মুখে পড়ে সন্দেশখালী থেকে এক প্রকার পালাতে বাধ্য হয় ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 19 দিন পর 24 জানুয়ারি ফের শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আঁটো প্রস্তুতি নিয়ে হাজির হন শাহজাহানের বাড়িতে। 6.5 ঘন্টার তল্লাশিতে কিছু জমির দলিল ও মার্কেট সংক্রান্ত নথি উদ্ধার হয়। তল্লাশির পর সিল করে দেওয়া হয় শাহজাহানের বাড়ি। 5 দিনের মধ্যে শাহজাহানকে হাজিরার নির্দেশ দিয়ে বাড়ির দেওয়ালে সেটে দেওয়া হয় সমন। 29 জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে হাজিরা এড়ান শেখ শাহজাহান। অন্তরালে থেকে আগাম জামিনের আবেদনও করেন তিনি। অন্তরাল থেকে কিভাবে শেখ শাহজাহান জামিনের আবেদন করেছেন তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার এতদিন পরেও কেন পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারল না তা নিয়ে পুলিশের ব্যর্থতা সামনে আসে। নেজার থানার হাত থেকে তদন্ত সরিয়ে সিট গঠন করে দেয় আদালত। তারপরেও ধরা পড়েনি শাহজাহান। সোমবার ফের শাহজাহানের আকঞ্জিপাড়ার বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ সেটে দিয়ে আসে ইডি। 7 ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে সকাল 10টায় হাজিরার নির্দেশ। 2002 সালের আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির এই নোটিশ। শেখ শাহজাহানের পরিবার আইনের দ্বারস্থ হতে চলেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ঘরবন্দি তাঁরা এক ঘরে হয়ে পড়েছেন। পুলিশের আনাগোনা, বাইরে বেরোতে পারছেন না। গ্রামবাসীরা উঁকি মেরে দেখছেন। কয়েকদিন আগে ওরা এতটা অতিষ্ঠ, বাড়ির বাইরে বেরোতে পারছে না। না পেরে ওর বাচ্চাগুলো মামার বাড়িতে কদিন বেড়াতে গেল। একেবারে এক ঘরে, একটা অস্বাভাবিক জীবনযাপন। বাড়ির সামনে পুলিশ পিকেট, চারিদিকে সিসি ক্যামেরা, নিজেদের বাড়িতে নিজেরা ঘরবন্দি হয়ে থাকার মতন একটা পরিবেশ। এরকম পরিস্থিতি হতে পারে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। একেবারেই ঘরবন্দি দশা, তো এক ঘরে টাইপেরই। বাড়ি যে কোনো আত্মীয় স্বজন আসছে, তারাও আসছে দ্বিধাবোধ করছে, তারাও ঠিকমতো আসতে পারছে না। আর বিশেষ করে কি সামাজিক বয়কট এক ঘরে? হ্যাঁ, অবশ্যই আমরা একদম এক ঘরে অন্ধকারের মধ্যে পড়ে থাকা যেরকম অন্ধকারের মধ্যে আছে। আমরা ঠিক নিজেকে নিজের মতো কন্ট্রোলে আনতে পারছি না। ঘরবন্দি? হ্যাঁ, অবশ্যই ঘরবন্দি। হ্যাঁ, সামাজিকভাবেই তো হচ্ছে বয়কটে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আর এবার যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু সেই লোকসভা নির্বাচনের আগেই বিজেপির গৃহযুদ্ধ এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। হ্যাঁ, লোকসভা ভোটের মুখে রাঢ়বঙ্গে সেখানেই ক্রমশই প্রকট হচ্ছে বিজেপির এই গৃহযুদ্ধ। সন্ন্যাসীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন যুব মোর্চার সহ সভাপতি। আর এই সংগঠন নিয়ে সায়ের 35টি আসনের টার্গেট আদৌ পূরণ হবে তো, উঠছে কিন্তু সেই প্রশ্ন। লোকসভা ভোটের মুখে বীরভূমে ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব। অনুপম হাজরা ভার্সেস ধ্রুব সাহা, সোমনাথ ঘোষ ভার্সেস সন্ন্যাসী চরণ মণ্ডল দ্বৈরথ। এবার সেই সন্ন্যাসী চরণ মণ্ডল ভার্সেস প্রীতম ভৌমিকের দ্বন্দ্ব প্রকাশে। অনুপম হাজরার পর এবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ। প্রতিবাদে পদত্যাগ করলেন বোলপুর বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সহসভাপতি প্রীতম ভৌমিক। ভোটের মুখে রাঢ়বঙ্গে চওড়া হচ্ছে গেরুয়া শিবিরের ফাটল। স্বচ্ছতাটা যদি আসে এবং সঠিক অভিভাবকের হাতে পড়ে, আর আবার দায়িত্বটা থাকে, সেই ক্ষেত্রে আমি পদ নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে পার্টিতেই আছি, আমি তো পার্টি থেকে রিজাইন দিই, পদ থেকে রিজাইন দিয়েছি। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল জানিয়েছেন অভিযোগ মিথ্যে। যুব মোর্চার যে সভাপতি আছেন মাননীয় সব্যসাচী রায়, ওনাকে ভাবনা চিন্তা করেই দায়িত্ব দিতে হতো। দায়িত্ব তো দুদিন হয় নাই, কাজও করলো না, কিছুই না। এই যে ভাবনা চিন্তা করে দায়িত্ব দেওয়া উচিত। প্রসঙ্গত, আগেই বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন দলেরই প্রাক্তন ওবিসি মোর্চার সভাপতি সোমনাথ ঘোষ। অভিযোগ ওনাকে সরাতে হবে, এটাই আমাদের অভিযোগ। যদি না সরায় তাহলে কিন্তু আমরা বিগত লোকসভা ভোটে জয়লাভ করতে পারবো না এই জেলা সভাপতি থাকা গেল। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে, পাল্টা দাবি সন্ন্যাসী চরণ মণ্ডলের। দলের ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি সোমনাথ ঘোষ আসলে তৃণমূলের লোক। নিজের অ্যাকাউন্ট থেকে অন্যজনের নামে এইভাবে কোনো এখতিয়ার নাই। আমি ইমিডিয়েট ওই মহাপুরুষের নামে আমি কোর্টে আর কেস করব। উনি প্রমাণ দেবেন যে আমি এই যে উনি উল্টোপাল্টা বলছেন, একজন মানুষ
মানুষ হিসাবে অমানুষ এবং পশুর মতন আচরণ একজন স্বচ্ছ ব্যক্তিকে এইভাবে মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে কালিমালিপ্ত করা যায় না। আগেই জেলা সভাপতি থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, চোর, সিন্ডিকেট চালায় এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম হাজরা। এবার সদ্য পদত্যাগী বিজেপি নেতা প্রীতম ভৌমিকের পদত্যাগের মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম হাজরা। এই পোস্টে পাল্টা আইনানুগ পথে যাওয়ার হুঁশিয়ারি সন্ন্যাসী চরণ মণ্ডলের। আমি তো আগেও বলেছি, প্রমাণ দেখ না একটা। আমাকে এই ব্যাপারে আমাদের ওই যে কি আছে না, যে সোমনাথ ঘোষ নাকি, উনি তো একটা আপনাদের মিডিয়ার সামনে তো উনি বলেছিলেন আমি তো এমনিতেই ওনাকে নোটিশ পাঠিয়েছি কোর্ট থেকে, এবং 2-1 দিনের মধ্যেই ওনার কাছে একটা কেসও ফাইল হবে। বিজেপির গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ তৃণমূলের। না, ওদেরকে তো আমরা ভাবি না, যাদের কোনো সংগঠন নেই, লোক নেই, বল নেই, তাদেরকে নিয়ে আমরা ভাবি না। তবু এটা একটা হাস্যকর যে যার সংগঠনই নেই সে আবার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে কথাবার্তা বলছে। তো একটা বাউন্ডুলার দল সম্পর্কে এর থেকে আর বেশি কিছু বলার নেই। মোট কথা হচ্ছে ওদেরকে আমরা গুরুত্বই দিই না। বিজেপি গোষ্ঠী কোন্দলে দীর্ণ। লোকসভা ভোটের আগে দলের অন্দরে কোন্দল থামাতে কি রণকৌশল নেয় বিজেপি, সেটাই এখন দেখার। বীরভূম থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি। নরেন্দ্রপুর মামলা, স্কুল মামলায় প্রধান শিক্ষককে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। এবং এই নরেন্দ্রপুর মামলাতেই যেখানে আমরা দেখেছিলাম স্কুলের মধ্যে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল এবং সেই তাণ্ডবের পরেই এফআইআর এ যে 4 জনের নাম ছিল প্রধান শিক্ষক সহ, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং সেই ক্ষেত্রেই কেন এখনো পর্যন্ত, তো এই এফআইআর এ থাকা 4 জন তো বটেই, প্রধান শিক্ষক তাকেও কেন গ্রেফতার করা হয়নি সেই প্রশ্নই তোলেন বিচারপতি। এবং সেই ক্ষেত্রে আগাম জামিনের আবেদন করা হয় প্রধান শিক্ষকের তরফ থেকে। বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি প্রশ্ন তোলেন যে আগাম জামিনের আবেদন করলে কি তাকে গ্রেফতার করা যায় না। এবং 30শে জানুয়ারি প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। নরেন্দ্রপুর স্কুলে কিছু বহিরাগত দুষ্কৃতী তারা এসে তাণ্ডব চালিয়েছিল স্কুল ছাত্রদের সামনেই এবং স্কুলের একাধিক শিক্ষককে মারধর করা হয়েছিল। ভাঙচুর চালানো হয় স্কুল জুড়ে। সেই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সহ একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়। এফআইআর এর নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। অধরা প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ। মাধ্যমিকের পর 23শে ফেব্রুয়ারি এই মামলার শুনানি। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সংসদে জবাবি ভাষণ, আর এই ভাষণে বিরোধী শিবিরকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইন্ডিয়া জোট নিয়ে বিজেপি বিরোধী শিবিরকে খোঁচা একেবারেই, এবং এই বারবার খোঁচা দিতে আমরা শুনছি তাকে, যেখানে তাদের নিজেদের মধ্যেই বিশ্বাস নেই, তাহলে দেশবাসী কি করবে এই প্রশ্নই তুলেছেন নরেন্দ্র মোদী। जवान लोग आए, हम भी चाहते हैं ये इसकी चर्चा करिए। हमारे साथ, आपके साथ मेरा विषय नहीं है। देश के लोकतंत्र के लिए परिवारवादी राजनीति, पारिवारिक पार्टियों की राजनीति, ये हम सबकी चिंता का विषय होना चाहिए। और इसलिए मैं किसी परिवार के 2 लोग अगर प्रगति करते हैं उसको तो मैं स्वागत करूंगा। 10 लोग प्रगति करें मैं स्वागत करूंगा। देश में जितनी नई पीढ़ी अच्छे लोग आए स्वागत योग्य है। सवाल यह है कि परिवार ही पार्टियां चलाती है। पक्का है कि ये अध्यक्ष नहीं होगा तो उसका बेटा होगा, ये नहीं होगा तो उसका बेटा होगा। ये लोकतंत्र का खतरा है। আরো একবার পরিবারবাদ রাজনীতি নিয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারের সদস্যরা উন্নতি করলে তা প্রশংসার যোগ্য, কিন্তু এক পরিবারই যুগ যুগ ধরে দল চালালে তা চিন্তার বিষয়। अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है।
ज्यादा से ज्यादा 100-125 दिन बाकी है। और अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। लेकिन अध्यक्ष जी, मैं आमतौर पर ये आंकड़े के चक्कर में नहीं पड़ता, लेकिन मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। सभा की कार्रवाई इस विषय की समाप्ति तक बढ़ा दी जाए। आदरणीय अध्यक्ष जी, हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। পরিবারবাদ নিয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী তা তো আপনাদেরকে শোনালাম, তবে এখানেই থেমে থাকেননি নরেন্দ্র মোদী। তিনি আরো বলেছেন, যেহেতু সামনেই লোকসভা নির্বাচন রয়েছে এবং সেই লোকসভা ভোটে বিজেপি একাই নাকি 370টি আসন পাবেন, এই রকমটাই আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। দেশের মেজাজ দেখে মনে হচ্ছে এবার এনডিএ 400 পার, তৃতীয়বার ক্ষমতায় এসে আরো বড় সিদ্ধান্ত, এমনই মন্তব্য করলেন মোদী। अब की बार 400 পার শুনে মনে পড়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ 2021 সালে বাংলায় গিয়ে সেই আস্ফালন আপ কি বার 200 পার, বাংলার মানুষ তাদের পগার পার করে দিয়েছিল। উন্নয়ন থেকে শত যোজন দূরে গিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ এবং জাতপাতের রাজনীতি করে তারা ভোট বৈতরণী পার করতে গিয়ে বলছে আপ কি বার 400 পার। কোথা থেকে আছে আত্মবিশ্বাস? তার মানে যেটা আমরা বলি যে ইভিএম ম্যানিপুলেশন, সেই ইভিএম ম্যানিপুলেশন কি তারা ইতিমধ্যে করে নিয়েছে? নির্বাচন কমিশনকে তো ইতিমধ্যে তারা কুক্ষিগত করেছে। অতীতে আমরা এও দেখেছি নির্বাচন কমিশনের আধিকারিকদের নির্দেশ দিচ্ছে পোলিং বুথ এজেন্টের ক্রাইটেরিয়া কি হবে। তার মানে কি কোন কোন বুথে কিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ম্যানিপুলেট করবে সেই প্রক্রিয়া কি তারা ইতিমধ্যে সম্পূর্ণ করে নিয়েছে? তা না হলে মানুষের প্রতি আস্থা না রেখে কিভাবে এরমভাবে বলতে পারছে যে তারা আপ কি বার 400টা আসন পার করবে? চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে গণতন্ত্রের হত্যা হয়েছে বলে মন্তব্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। প্রধান বিচারপতির তীব্র ভৎসনার মুখে প্রিসাইডিং অফিসার। এবং কি কারণে এই ভৎসনা করলেন তিনি, প্রিসাইডিং অফিসার, তার বিরুদ্ধে কিন্তু একাধিকবার যে অভিযোগ উঠেছিল আমরা দেখেছিলাম, এবং চণ্ডীগড়ে যে মেয়র নির্বাচন, সেই নির্বাচনেই নাকি ভোটে কারচুপি করা হয়েছে এবং এই কারচুপির অভিযোগ উঠেছিল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। তার শাস্তি হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আর 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 30 জানুয়ারি মেয়র নির্বাচন ছিল চণ্ডীগড়ে। যৌথভাবে লড়ে কংগ্রেস এবং আপ। প্রথমে ভোটে এগিয়েছিল আপ কংগ্রেস। পুরো প্রতিনিধিদের ভোটের হিসেবে প্রথমে এগিয়েও ছিলেন আপ কংগ্রেস জোটের প্রার্থী কুলদীপ সিং। 36টি ভোটের মধ্যে জোট পায় 20টি। বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকর পান 16টি ভোট। জোট প্রার্থী কুলদীপ সিংহের পাওয়া 8টি ভোট বাতিল করেন প্রিসাইডিং অফিসার। বিরোধী প্রার্থীর 8টি ভোট বাতিল হওয়ায় ভোটের সংখ্যা কমে দাঁড়ায় 12। 16টি ভোট পেয়ে 35 আসনের চণ্ডীগড় পুর নিগমে জয় পায় বিজেপি। জোটের তরফে প্রথমে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে আবেদন জানানো হলে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ কাউন্সিলররা। সেই আবেদনের ভিত্তিতে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে জেবি ফার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি করেন। প্রিসাইডিং অফিসারের ভিডিও দেখে বিচারপতি বলেন, ভিডিওতে প্রিসাইডিং অফিসারের কাজকর্ম দেখা যাচ্ছে। এটা গণতন্ত্রের উপহাস, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই লোকের বিচার হওয়া উচিত। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে কুলদীপ কুমারের আবেদনে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ,
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ব্যালট পেপার, ভিডিওগ্রাফিক ও নির্বাচনী প্রক্রিয়ার সম্পূর্ণ রেকর্ড জমা করার নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার পর্যন্ত পুরসভা কোনো কাজ করতে পারবে না। চণ্ডীগড় মেয়র নির্বাচনে 3টি পদই ধরে রাখে বিজেপি। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যালট পেপার কারচুপির অভিযোগ আনে কংগ্রেস ও আপ। নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে মেয়র নির্বাচনের বিশদ বিবরণ জমা দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। কলকাতা টিভি। আর গতকালই ঝাড়খণ্ডে সেখানে আস্থা ভোট ছিল এবং সেই আস্থা ভোটের পরেই ঝাড়খণ্ড তারা কিন্তু ভরসা রাখলো জোট সরকারের ওপরেই, কারণ এই আস্থা ভোটে খুব সহজেই জয় পেলেন জেএমএম নেতৃত্বাধীন চম্পাই সোরেনের সরকার। দুর্নীতির অভিযোগে জড়িয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেও শেষ রক্ষা হলো না গেরুয়া শিবিরের। রাজ্য সরকারকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বড়সড় ধাক্কা খেল কেন্দ্রের শাসক দল বিজেপি। আস্থা ভোটের পরীক্ষা শুধু পাশ নয়, রীতিমতো মসৃণ জয় পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। গত 31শে জানুয়ারি রাতে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পরিকল্পনা করে কেন্দ্রীয় সংস্থা ইডি। গ্রেফতারের প্রাক মুহূর্তে রাজভবনে গিয়ে ইস্তফা দেন জেএমএম নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি ইডি হেফাজতে থাকার মধ্যেই বর্ষিয়ান নেতা চম্পাই সোরেন 43 জন জোট বিধায়ককে রাজভবনে হাজির করে 81 সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। 10 দিনের মধ্যে বিধানসভা অধিবেশনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দেন রাজ্যপাল। এদিকে ঝাড়খণ্ড হাইকোর্টের বিশেষ অনুমতি নিয়ে এদিন বিধানসভায় বেনজিরভাবে আস্থা ভোটের আগে অধিবেশনে ভাষণ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম সুপ্রিমো হেমন্ত। নিজেকে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেন হেমন্ত। যে জমি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে তাকে জেলে বন্দী করা হয়েছে তা প্রমাণ করতে পারলে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন বলে অধিবেশন কক্ষে জানান। এদিনে ভোটাভুটিতে সরকার তথা চম্পাইয়ের পক্ষে মোট 47 বিধায়ক আস্থা জানিয়েছেন। বিপক্ষে বিজেপি ও এজেএসইউ মিলিতভাবে 29টি ভোট পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আস্থা ভোটের ফলাফলের তাৎপর্য শুধু ঝাড়খণ্ডের পরিসরে সীমাবদ্ধ নয়, কেননা বিহারে নীতিশ কুমারকে টেনে বিজেপি ইন্ডিয়া শিবিরে যে আলোড়ন ফেলে দিয়েছিল, এবার তারই জোরালো জবাব পেলেন গেরুয়া নেতারা। দল ভাঙিয়ে বিরোধীদের ক্ষমতা থেকে সরানোর বিজেপির এই ছক এভাবে ভেস্তে যাওয়া বস্তুত ইন্ডিয়ার নৈতিক জয় বলে মনে করা হচ্ছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।